বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। তোহা খানিকটা শান্ত হয়ে ফোনটা রেখে দেয়। ওদিকে চিন্তার ভাঁজ পড়ল সানির কপালে। কি করবে সে এখন? এমনিতেই কেউ নেই তার, বড় আপুর ঘাড়ে বসে খায়। প্রতিদিনই কতই না খোটা শুনতে হচ্ছে তাকে, সেই জন্য বাধ্য হয়ে টিউশনি করছে। এখন যদি তোহাকে নিয়ে আসে তাহলে শান্তি দিতে পারবে না মেয়েটাকে। নানা চিন্তা মস্তিষ্কে হানা দিচ্ছে সানের। এক পর্যায়ে মাথা ব্যথা ধরছে তার। সহ্য করতে না পেরে ঘুমের ট্যাবলেট খেয়ে শুয়ে পড়ে। অসুস্থ হওয়ার দরুন তড়িতে নীলাকে সাফিন ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার দেখানোর পর জানতে পারলো নীলা 1 সপ্তাহের প্রেগনেন্ট। কথাটা কর্ণস্পর্শ করা মাত্র অবাক হয় সাফিন। সে বাবা হবে, বিষয়টি কতটা আনন্দের তার ভাষা নেই প্রকাশ করার। মা হওয়ার মধ্যে প্রশান্তি এবং তৃপ্তি আর কিছুতেই নেই। সেই সুখ শান্তি সব এখন নীলার আঁচলে বাঁধা। তুমি এত সুন্দর একটা উপহার দিবে আমি কল্পনাও করিনি নীলা। নীলা লজ্জায় আটখানা হয়ে গেছে। সে দেখতে চায় বাড়ির লোকদের, ওদের জন্য মন টানছে খুব। সাফিন নীলার হাতে দুটো মুঠোয় নিয়ে বলে, আমরা দেশে ফিরবো, সামনাসামনি সবাইকে খুশির কথা বলবো। নীলা জাপটে জড়িয়ে ধরে সাফিনকে। লোকটা মুখ ফুটে বলার আগে মনের সব কথা বুঝে যায়। সাফিন আস্তে ধীরে নীলাকে নিয়ে বাড়ি ফিরে যায়। দুজনে মিলে ঠিক করে পরের সপ্তাহে বাড়ি ফিরে যাবে তারা। আনিকা আহমেদ ছেলে এবং মেয়ের জন্য মন কেমন করছে। অনেক দিন হচ্ছে দেখে না তাদের। চোখ দুটো অজান্তে ভিজে উঠল তার। লক্ষ্য করে দেখলো রিয়া ঘুমিয়ে গেছে কখন। দরজা ভালো করে টেনে নিজের ঘরে চলে গেলেন উনি। অসুস্থ হওয়ার কারণে শাহিন খান শাহিনা খানকে ঢাকা হসপিটালে নিয়ে গেছেন। সকাল সকাল এমন খারাপ একটা খবর শোনার জন্য খান বাড়ির কেউই তেমন প্রস্তুত ছিল না। বাড়িতে এসে এই খবর শুনে তড়িতে কলেজের প্রিন্সিপালকে সবকিছু জানিয়ে কিছুদিনে ছুটি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। কণ্ঠ বাকি সবাইকে সামলাতে ব্যস্ত। সকাল থেকে সবাই কিচ্ছু খায়নি, সেই জন্য রান্নাঘরে গিয়ে অল্প করে খিচুড়ি রান্না করে আনে কণ্ঠ। সবাই অল্প বিস্তর খেয়ে নেয়। অহনা খান বেশ অসুস্থ অনুভব করছে। শাহান খান বাড়িতে না থাকার দরুন সবটা একাই করছে কণ্ঠ। সন্ধ্যার দিকে বিছানায় এসে মাত্র বসলো সে, তৎক্ষণাৎ মুঠোফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠেছে সায়ানের নাম্বার। হ্যাঁ বল। সান বেশ অশান্ত হয়ে বলে, তোরা সবাই গ্রুপ কলে আয়, খুব জরুরি কথা আছে। কণ্ঠ ফট করে গ্রুপ কল করলো। সবাই জয়েন হয়। সোহা মিষ্টি হাসি উপহার দিয়ে বলল, হাই গাইস, কি অবস্থা সবার? আরে কন্টো আঙ্কেল কেমন আছেন এখন? কণ্ঠ সূক্ষ্ম শ্বাস ফেলেই বলে, স্যার তো এখনো ফোন করেনি, জানি না কেমন আছে। তাহিয়া বেশ উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, এই তারিফ কোথায় রে? সান বলে ওঠে, ওর একটা শর্ত আছে বললো, ইনশাল্লাহ ও কাজ শুরু করছে। সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে ওঠে। কণ্ঠ লক্ষ্য করে সানের মুখখানি ফ্যাকাশে দেখাচ্ছে। কিরে শান, কি হয়েছে তোর? এমন দেখাচ্ছে কেন? সান মাটির দিকে তাকালো। কষ্ট হচ্ছে তার, রীতিমতো কান্না পাচ্ছে। সোহা সানকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ আমিও লক্ষ্য করলাম, কেমন জানি লাগছে তোকে, বল না কি হয়েছে? সান কাপা কণ্ঠে বলে, তোদেরকে অনেক দিন ধরে বলবো ভাবছিলাম, কিন্তু সময়ের অভাবে আর বলা হয়নি। আসলে আমি একটা মেয়েকে পছন্দ করতাম, তোহা নাম। ইনফ্যাক্ট দেখাও করতাম, কিন্তু এখন অনেক বড় প্রবলেম হয়ে গেছে। সবাই ভ্রুকুটি করে তাকিয়ে আছে সানের দিকে। তাহিয়া রাগে গজগজ করে বলে, আচ্ছা তাহলে এই ব্যাপার। মামা তুই তো আমাদের থেকে এটা লুকাতে চাইলি। সোহা তাহিয়ার কথায় সায় দিয়ে বলে, ঠিক ঠিক, তুই ঠিক করে পারলি? কণ্ঠ ভালো করে লক্ষ্য করলো সানের মলিন মুখখানি। থাম তোরা, আগে ওকে বলতে দে কি হয়েছে। সবাই চুপ করে বসে কণ্ঠ সানের উদ্দেশ্যে বলে, শান তুই বল তো হয়েছেটা কি? সান কাপা গলায় বলল, ভাই আমি পারছি না, আমার সহ্য হচ্ছে না। তোরা জানিস তোহার চাচা চাচি ওর বিয়ে ঠিক করছে। ইভেন
আজ ওকে দেখতে আসছে। কণ্ঠ বিস্ময় নিয়ে শুধায়। কি মানেটা কি? হ্যাঁ ভাই, তোরা তো জানিস আমি এমনিতেই আফুর গাড়ে বসে খাই, তার উপর এখন যদি তোহাকে নিয়ে আসি তাহলে আপু কি করবে আল্লাহ ভালো জানে। ওদিকে তোহা কেটে কেটে অবস্থা খারাপ, বারবার বলছে আমাকে ওকে নিয়ে আসতে, কিচ্ছু বুঝতে পারছি না কি করব। কণ্ঠ ভাবনায় পড়ে যায় কি করবে এখন। সান ভীষণভাবে ভেঙে পড়েছে। কণ্ঠ সানকে শান্ত দেওয়ার জন্যই বলে। তুই শান্ত হ আগে, আমি ভেবে বলছি কি করা উচিত। প্লিজ শান, তুই ভেঙে পড়িস না, তাহলে তোহা কি করবে বল? সবাই মিলে সানকে আশ্বাস দেয়। রাতের শেষ প্রহরে ফোন টুং টুং শব্দ করে বেজে উঠল। ঘুম ঘুম চোখে ফোন কানে ধরে কণ্ঠ। হ্যালো, কে? আপনার অপ্রিয় মাস্টার। ফট করে চোখ মেলে তাকালো কণ্ঠ। ফোন মুখের কাছে এনে দেখে নাই সত্যিই তুর্য কল করেছে এত রাতে। আচ্ছা, কোনো বিপদ হয়েছে? মস্তিষ্কে দুশ্চিন্তায় এসে নাড়া দেয়। কি হয়েছে আপনার? এত রাতে কল করেছেন, কোনো বিপদ হয়েছে? স্যার, আপনি ঠিক আছেন তো? বলুন না, চুপ কেন? এপাশে চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে কণ্ঠের, কিন্তু অপর পাশে তুর্য মনে মনে খুশি। কেউ একজন আছে যে তাকে নিয়ে চিন্তা করে। কণ্ঠ ফের বলে ওঠে। আছেন? চুপ করে গেলেন, আমার খুব চিন্তা হচ্ছে। তুর্য মুখ কিঞ্চিত ফাঁক করে শ্বাস টেনে বলে। আমি ঠিক আছি, এত চিন্তা করতে হয় না। কণ্ঠ মলিন মুখে শুধায়। আমি কি করব? এত দূরে আছেন, আমার সত্যি ভালো লাগছে না। তুর্য নৈশব্দে হাসলো। তাহলে বলেন ভালো লাগার মতো কি করতে পারি? কণ্ঠ বালিশে মাথা রেখে বলে। আপনার বুকে ঘুমাবো। তুর্য কিয়ৎক্ষণ চুপ রইল। তারও জীবনে ইচ্ছে করছে স্ত্রীকে বুকে নিয়ে শুয়ে থাকতে, কিন্তু পারছে না। যান, কাল পর্যন্ত অপেক্ষা করুন, আমি শীঘ্রই আসছি। কণ্ঠ চুপ রইল, কাপা কণ্ঠে বলে। আপনাকে একটা কথা বলার আছে আমার। কি কথা? আসলে তুর্য হাসল। তবে কি আজ সেই কথাটি শুনবে যা শুনতে চেয়েছিল? কি হলো, বলো বলো। কণ্ঠ গলা খাদে নামিয়ে এক পর্যায়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠল। আমি আপনাকে ভালোবাসি। ফোন বুকে চেপে ধরে তুর্য। শান্তি, কতটা শান্তি লাগছে তা বোঝানোর ক্ষমতা নেই তার। সন্ধ্যার দিকে চুপিসারে তোহার সাথে দেখা করতে গিয়েছে সান। দরজায় টোকা পড়া মাত্র তোহা আস্তে ধীরে পা টিপে টিপে গিয়ে দরজা খুলে দেয়। সানকে দেখে চোখের পাতা ভারী হয়ে আসে তোহার। সান তর্জনী আঙ্গুলের সাহায্যে চুপ থাকতে বলে। হাত ধরে ওর রুমে যায়। দরজা বন্ধ করা মাত্র তোহা হাউমাউ করে কেঁদে উঠল। শুনেন না, আমাকে নিয়ে যান, আমি এখানে থাকবো না। সান আলগোছে জড়িয়ে ধরে তোহাকে। তোহা অভিমানী কন্যার ন্যায়। আপনি কেন আসলেন না সকালে? আমাকে ওদের সামনে কেন বসতে হলো? কেমন প্রেমিক আপনি? সানের কষ্ট হচ্ছে। সে চেয়েছিল আসতে, কিন্তু পারল না। এখনো আসতো না, কিন্তু প্রিয় মানুষকে একটিবার দেখার জন্য তাকে আসতেই হলো। কি হয়েছে, কিছু বলছেন না কেন? সান তোহাকে ছেড়ে দেয়। খানিকটা দূরত্ব বজায় রেখে বলে। আসলে তোহা, আমার তোমাকে কিছু জরুরি কথা বলার আছে। তোহা ক্ষণিকের জন্য থমকে গেল। কি হয়েছে আপনার, এভাবে সরে গেলেন যে? সান বেশ গুরুগম্ভীর কণ্ঠে বলে উঠল। আমি তোমাকে এটাই বলতে এসেছি যে আমাকে বলে যাও তোমার চাচা চাচির যাকে পছন্দ করছে তাকে বিয়ে করো। তোহা কিয়ৎক্ষণের জন্য থমকে যায়। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এই কি বলছেন এসব? কি ভুলে যাব? বিয়ে করব? সানের বাহু ধরা মাত্র সান ছিটকে দূরে সরে যায়। যা শুনেছো তাই, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, এটাই সত্যি। তোহা এক পর্যায়ে কেঁদে দেয়। কি বলছেন এসব? প্লিজ এসব বলবেন না, আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না। প্লিজ এসব বাদ দাও, আমার ভালো লাগছে না আর এই রিলেশন। তাই আমি চাই তুমি তোমার মতো থাকো আর আমাকে আমার মতো থাকতে দাও। সান যেতেই চাই, তৎক্ষণাৎ তোহা ওর হাত আঁকড়ে ধরে। না না, এসব হতে পারে না, আপনি আমাকে ছেড়ে যেতে পারেন না, প্লিজ প্লিজ। সানকে বহু আটকানোর চেষ্টা করে তোহা, কিন্তু সে থামলো না, চলে গেল। তোহা ফ্লোরে বসে পড়ল। সান বাইরে এসে মুখ চেপে কাঁদে। ছেলেদের কাঁদতে নেই, কিন্তু সে আটকাতে পারছে না। আমি তোমাকে ভালোবাসি তোহা।
জামা কাপড় গুছিয়ে নিচ্ছে নীলা, ওকে সাহায্য করছে সাফিন। পরশু ওদের ফ্লাইট। অবশেষে দুজনে আবার বাড়ি ফিরবে, তাই ভেবে আনন্দ লাগছে তাদের। এই যে মহারানী, এখনো ঘুমান, সকালে উঠতে হবে তো। নীলা সাফিনের কথায় মুচকি হেসে বলল, আচ্ছা ঠিক আছে, বুকে নাও। সাফিন আলগোছে জড়িয়ে নেয় নীলাকে। আনিকা আহমেদ সোফায় বসে আছে, ওনার পাশে এসে বসেছে সাহাদ আহমেদ। কি গো, হঠাৎ এভাবে বসে আছো যে? আনিকা আহমেদ মন খারাপ করেই বলে, কতদিন হলো তোমার ছেলেটা একবারের জন্য আমার সাথে কথা বলেনি। ফোন করেছে কিন্তু কথা বললো না আমার সাথে। সাহাদ আহমেদ ফিক করে হেসে দিলেন। স্ত্রী তাই সেই আগের মতোই অভিমানী রয়ে গেল। আচ্ছা, এই জন্য রেগে আছো? আনিকা আহমেদ মলিন মুখে বললেন, রাগ নয়, ছেলেটাকে অনেক দিন তো হলো দেখি না। মেয়েটার সাথেও কথা হলো, ছেলেটার সাথে তো কথাই হয় না। সাহাদ আহমেদ কিছু বলতে যাবেন, তার পূর্বে আহাদ আহমেদের ফোন আসে। জরুরি এক মিটিং আছে, তাদের বিকেল 3টার দিকে যাওয়ার জন্য তলব করেছে। সাহাদ আহমেদ আনিকাকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ল। আনিকা আহমেদ একাকী বসে রইল। ওদিকে তনয়া আহমেদ দুজনের জন্য 2 কাপ চা এবং মুড়ি মাখা নিয়ে আসে। এই নে ছোট, এগুলো খা, তাহলে মন ভালো হয়ে যাবে। চা এবং মুড়ি মাখা দেখে বেশ খুশি হয় আনিকা আহমেদ। তুমি এসব করলে, আমাকে তো ডাকতে পারতে। এসব বাদ দে, চল দুজন মিলে গল্প করি আজ। আনিকা হেসে সম্মতি জানালো। পার্কের এক কোণে বসে আছে রিয়া, কারো জন্যই অপেক্ষা করছে সে। কতক্ষণ হয়ে গেল, আসছে না কেন? প্রায় আধা ঘন্টা ধরে অপেক্ষা করছে রিয়া। অবশেষে অপেক্ষার প্রহর ভেঙে দিল, উপস্থিত হয় তারিফ। ওকে দেখে অধরে হাসি লেপটে গেল রিয়ার। এত দেরি কেন? তারিফ ফুস করে শ্বাস টেনে বলে, আর বলিস না, রাস্তায় কত জ্যাম। আচ্ছা ঠিক আছে, চলো যাই। চল। রিয়া তারিফের হাত ধরে এগিয়ে যেতে থাকে। তৎক্ষণাৎ দূরে দাঁড়িয়ে সবটা দেখছে সোহা আর তাহিয়া। তাহিয়া সোহাকে ধাক্কা দিয়ে বলে, এই এটা তো রিয়া আর তারিফ, তাই না? সোহা সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ, ওরাই তো। দেখেছি, ব্যাপারটা কি বলতো? জানি না, তবে আমাদের বাকিদের সাথে কথা বলতে হবে। ঠিক বলেছিস। ওদিকে রিয়া আর তারিফ ইতোমধ্যে একটা অটোরিকশা ধরে নিজেদের গন্তব্যের দিকে চলে যায়। আজ কলেজ যায়নি কণ্ঠ, তাকে বাড়ি সামলাতে হবে। অহনা খান এবং সাহা খান বাড়িতে নেই, ওরা দুজনই মাজারে গিয়েছে। ওখানে গরিবদের আজ দুপুরে ওরা খাওয়াবে, সেই ব্যবস্থা করতে গিয়েছে। বাড়িতে কেউ থাকতে পারবে না, তাই কণ্ঠ থেকে যায়। পুরো বাড়িতে একা আছে কণ্ঠ। অল্প রান্না করে নেয় সে। রান্না শেষে বেসিনে হাত ধুয়ে বের হয় সে। শত দরজা বন্ধ করে নিজের ঘরের উদ্দেশ্যে দোতলায় যেতে লাগে, কিন্তু হঠাৎ ওপর থেকে কিছু শব্দ শুনতে পায় সে। কি হলো? এটা কিসের শব্দ ছিল? মনের মধ্যে ভয় কাজ করছে কণ্ঠের। দরজা বন্ধ থাকা সত্ত্বেও কেউ কি করে ভেতরে আসতে পারে? ওপরের দিকে 1 পা 2 পা করে ওপরে যায় সে। শব্দটা নিজের ঘর থেকেই শুনতে পাচ্ছে। ভয় ভয়ে বলে ওঠে, কে আছেন ভেতরে? আমি জিজ্ঞেস করছি, কে ভেতরে? আকস্মিক কেউ হ্যাচকা টান দিয়ে রুমের ভেতরে টেনে নেয় কণ্ঠকে। আটকে ওঠে কণ্ঠ, চেঁচিয়ে উঠল সে, কে কে? ছাড়ুন আমায়, সরে যান। পাগলি, আমি তুর্য। এই শান্ত হও। কণ্ঠ শান্ত হতে পারল না, চোখ মুখ খিচিয়ে বন্ধ করে নেয়। তুর্য ব্যাপারটা বুঝতে পেরে আলগোছে জড়িয়ে ধরে তাকে। জান, আমি তুর্য। কণ্ঠ বার কয়েক শুকনো ঢোক গিলে নেয়। স্যার আপনি? আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তুর্য কণ্ঠের মাথায় হাত বুলিয়ে বলে, রিল্যাক্স। তুর্য কণ্ঠকে বিছানায় বসালো। খানিকটা শান্ত হয় কণ্ঠ, নাক টেনে বলে, এমন কেন আপনি? এভাবে ভয় দেখালেন কেন? তুর্য ফট করে কান ধরে ফেলে। সরি, ভুল হয়েছে আমার। আমি কি জানতাম আমার বউটা এত ভয় পায়? জান, আপনার সাথে কথা বলবো না। কণ্ঠ উঠে গেল বিছানা থেকে তৎক্ষণাৎ। তুর্য তাকে টান দিয়ে নিজের কোলে এনে বসায়। কোথায় যাও? নেশালো চোখে তাকিয়ে আছে তুর্য। কণ্ঠ তুর্যের চিবুকে অধর ছুঁয়ে বলে, চলে যাচ্ছি, আপনি আমাকে কষ্ট দেন খালি। তুর্য নীরবে হাসলো। আজ সব কষ্ট দূর করে দেব।
কথাটা বলেই কণ্ঠকে বিছানায় ফেলে দেয় তুর্য। ওর ওপরে চড়ে বসে সে। দেব না কিছু। জোর করে সব নিয়ে নেব। তুর্যের এহেন কথায় ঘাবড়ে কণ্ঠ বিছানায় শুয়েছে। তুর্য ওর শার্ট খুলে উন্মুক্ত হয়ে দাঁড়ায় তার সামনে। বুকের ভেতর ড্রিম ড্রিম শব্দ হচ্ছে। আবছা আলোয় লোকটাকে দেখছে, কিন্তু আজ এভাবে সামনাসামনি দেখতে বুক কাঁপছে তার। তুর্য তৎক্ষণাৎ কণ্ঠের উপর চলে আসে, কপালে গাঢ় চুম্বন এঁকে দেয়। আপনি অদ্ভুত সুন্দর স্যার। কথাটা ফিসফিস করে বলে ওঠে কণ্ঠ। তুর্য কণ্ঠের কানের লতিতে হালকা করে কামড় দিয়ে বলে, আমার থেকে আপনি একটু বেশি সুন্দর। ব্যথায় কোকিয়ে উঠল কণ্ঠ। ব্যথা লাগলো, ইস আর একটু দেই। কণ্ঠ নাক ফুলালো। ধাক্কা দিয়ে তুর্যকে বিছানায় ফেলে উপরে উঠে বসে। খানিকটা নিচু হয়ে হাত দুটো দুপাশে চেপে ধরে। এবার আমি দেব। কণ্ঠ তুর্যের চাপদারি যুক্ত গালে কামড় দিচ্ছে। ব্যথা পেলেও প্রকাশ করে না তুর্য। তার শান্তি লাগছে প্রচুর। একটা সময় পর কণ্ঠ তুর্যের বুকে হামলে পড়ে, পাগলের মতো নিজের অধর ছুঁয়ে দেয়। একসময় ফের কণ্ঠ তুর্যের বলিষ্ঠ দেহের নিচে চাপা পড়ে যায়। ফোনে যা বলছিলে আবার বলো। কণ্ঠ তুর্যকে শক্ত করে জড়িয়ে ধরে। আমি আপনাকে ভালোবাসি। আবার কণ্ঠ ফিক করে হেসে উঠল। আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি। আমি ভালোবাসি জান, ভীষণ ভালোবাসি। দুইটি দেহ মন আত্মা আরও একবার আদিম খেলায় মত্ত হয়ে ওঠে। তুফাইল লাকেজ গুছিয়ে রাখছে। অরিন ফ্রেশ হয়ে এসে দেখে তার জিনিসগুলো গুছিয়ে ফেলেছে সে। অরিন কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে। তার প্রশ্ন করে তুফাইলকে। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, কিছুক্ষণ পর আমাদের ফ্লাইট, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। কথাটা বলে যেতেই নেই অরিন তাকে থামিয়ে বলে, আপনি আমাকে আমার কথার উত্তর দেননি। ফুস করে শ্বাস টেনে নেয় তুফাইল। ফ্লাইটে টাইম পাস করার জন্য কোনো কিছু চাই, তখন সব বলবো। অরিন মলিন মুখে বলে, আমার খুব খিদে পেয়েছে। তুফাইল শান্ত দৃষ্টিতে তাকালো তার দিকে। একটু অপেক্ষা করো, খাবার নিয়ে আসছি। আচ্ছা। সহিতা বেশ সেজে গুজে বেরিয়ে গেল কোথাও একটা যাচ্ছে সে আর যাই করুক অন্তত তুর্যকে ছেড়ে থাকতে পারবে না। ফোন বের করে কাউকে কল করে সহিতা। হ্যালো, কই আপনি? যা বলেছি করেছেন? ওপাশ থেকে আগন্তুক বলে ওঠে, হ্যাঁ ম্যাম, সব ঠিক আছে। সহিতা বেশ আনন্দিত হয়। এবার বেশ হবে। বেয়াদব মেয়ে, আমার তুর্যকে নিয়ে টানাটানি। আমার প্রথম একবার বিয়ে হয়েছিল, বলতে পারো ভুল মানুষের সঙ্গে। জানো, সে তাকে ছুঁতে পর্যন্ত দেয়নি। ব্যাপারটা খুব হাস্যকর, তাই না? কথাটা বেশ তাচ্ছিলের সঙ্গে বলে উঠল তোফায়েল। অরিন তুফাইলের কথা শুনে হতবাক। তোফায়েল নিচের দিকে তাকিয়ে আবারও বলতে শুরু করে, সুনয়না নাম তার, অসম্ভব সুন্দর দেখতে। আমার মা অনিকা আহমেদ পছন্দ করেছিল তাকে। ওকে যেদিন দেখেছিলাম সেদিন প্রেমে পড়েছিলাম। ওনাকে আমাকে ভালোবাসতো। সবার সম্মতিতেই আমাদের বিয়ে হয়। কিয়ৎক্ষণের জন্য থামে তোফায়েল। অরিন অকপটে জিজ্ঞাসা করে, তারপর? তোফায়েল স্মিত হেসে বলল, বাসর ঘরে আমাকে বলেছে তাকে যেন না ছুঁই। আমার নাকি এখনো সেই অধিকার হয়নি। অরিন আশ্চর্য হয়ে বলে, কি? আপনি তো স্বামী, তাহলে কেন ছুতে পারবেন না? ও আমাকে সেদিন নানা যুক্তি দেখিয়েছে। তুমি জানো অরিন, আমি অনেক চেষ্টা করেছি ওকে খুশি করতে, কিন্তু ওর মন পাইনি। আমার মা কতবার তাকে বলেছি, তোমার পছন্দ করা মেয়ে কোনো কিছুতেই খুশি হয় না। একদিন সকালে বাড়ি থেকে বের হয়েছিল শুনে না। ও মাঝে মাঝেই এটা সেটার জন্য বের হয়, কিন্তু সেদিন যে গিয়েছিল আর ফেরেনি। আমি এখনো ভুলতে পারিনি শুনে নাকি। অরিন নীরবে অশ্রু ফেলে। তাকে যখন ভুলতে পারেনি, তাই তার সাথে জড়িত হলো কেন? তুমি কি ভাবছো আমি জানি? সুনয়নাকে ভালোবাসা সত্ত্বেও কেন তোমার সাথে জড়ালাম, তাই তো? অরিন ওপর নিচ মাথা নাড়ালো। তুমি জানো, তোমার চঞ্চলতাকে ভালোবেসে ফেলেছি আমি। তোমাতে আটকে গেছি। এখন আমার একটাই ভয় লাগছিল, কোথাও আমি বিবাহিত জেনে ছেড়ে চলে যাবে না তো? আমি একবার হেরেছি, সহ্য করতে পারবো না এবার। অরিন নিশ্চুপ, কোনো কথাই বলছে না সে। ওদিকে আশেপাশে সবাই ঘুমিয়ে পড়েছে। ফ্লাইট কাল ভোরবেলায় ল্যান্ড করবে। তোফায়েল অরিনের হাত শক্ত করে ধরে। প্লিজ অরিন, রাগ করো না।
আমি সত্যি তোমাকে কাছে রাখতে এসব করেছি। অরিন হাত ঝাড়া দিয়ে ছাড়িয়ে নেয়। ওনাকে ভালোবাসেন তাই না? তাহলে আমাকে বিয়ে করার মানে কি? ফুপিয়ে কেঁদে উঠল অরিন। তুফাইল অরিনকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে, আলতো করে ওর অধর আঁকড়ে ধরে। তুফাইল হাত ঢুকিয়ে দেয় চুলের মধ্যে। অরিনের শ্বাস ভারী হয়ে আসছে, কিন্তু তুফাইল তাকে ছাড়ছে না। এক সময় তুফাইল অরিনের কোমর টেনে জড়িয়ে ধরে, কিঞ্চিত দুজনে আলাদা হয়। জোরে জোরে শ্বাস টানতে থাকে অরিন, কিন্তু তুফাইল তাকে ছাড়তে প্রস্তুত নয়। টেনে আবার অমৃত সুধা পান করে। একটা সময় অরিন তার শরীরের ভার ছেড়ে দেয়, তুফাইলের বুকে হাত রাখে। দুজনের মধ্যে এক অনুভূতির উদ্ধত হয়। হুট করেই তুফাইল অরিনের বুকের মাঝ বরাবর কামড়ে দেয়। কোকিয়ে উঠল অরিন, দু হাতে তুফাইলের চুল খামচে ধরল। কি করছেন? আশেপাশে লোকজন আছে। তুফাইল নিজের ঠোঁট কামড়ে ধরে। তার মধ্যে ভালোবাসা, কাছে পাওয়ার তীব্র ইচ্ছা সব দিশেহারা করে দিচ্ছে তুফাইলকে। সে রীতিমতো ঘাপটি মেরে বসে থাকে। অরিন চোখ বন্ধ করে চুপচাপ বসলো। তার কেমন জানি বেশ শীত লাগছে। নিজের জ্যাকেট খুলে অরিনকে জড়িয়ে নেয় তুফাইল। আনমনে হেসে ওঠে অরিন। মাঝরাতে ঘুম থেকে উঠে পড়ে, কণ্ঠ প্রচন্ড রকম ভয় হচ্ছে তার। জাপটে জড়িয়ে ধরে তুর্যকে। সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এম রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান।